গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে ইসির সিদ্ধান্তের পরও প্রার্থীদের পাল্টাপাল্টি বক্তব্য, জমে উঠেছে প্রচারণা। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে অস্ট্রেলিয়ার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান, যোগ দিয়েছেন বৈশ্বিক নারী সম্মেলনে। রাজধানীতে বিধিমালা মেনে নির্মিত হয়নি বেশিরভাগ ভবন, রাজুকের উদাসীনতাকে দুষছেন নগর পরিকল্পনাবিদরা। নির্মাণের সময় চিহ্নিত করার তাগিদ। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বাঁধ কেটে দেয় 1000 হেক্টর জমির ধান ডুবে যাওয়ার শঙ্কা। শ্রমিক সংকটে বর্ষায় পানি ঢোকার আগে ফসল ঘরে তোলা নিয়ে সংশয়। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। ভোটারদের মন জয় করতে পুরো নগর চষে বেড়াচ্ছেন গাজীপুর আর খুলনা সিটি কর্পোরেশনের প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটের মাঠে নেমে নিজেদের জয়ের ব্যাপারেও আশাবাদী তারা। এই নির্বাচনে সেনা মোতায়েন না করার নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। তবে বিএনপির মনোনীত প্রার্থীরা বলছেন সেনা মোতায়েনের বিকল্প নেই। গাজীপুর নগর মুখর এখন নির্বাচনী প্রচার প্রচারণায়। সকাল থেকে সন্ধ্যা শহরের অলিগলি ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীরা। শুক্রবার সকাল 9:30টার দিকে নগরের সাইনবোর্ড এলাকায় নিজের প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম। এ সময় নির্বাচনে সেনা মোতায়েন না করার ইসির সিদ্ধান্তকে সমর্থন জানান তিনি। আমাদের দেশের স্বার্থে, আমাদের স্থানীয় সরকার নির্বাচনের স্বার্থে আমরা যদি স্থানীয়ভাবে সবাই এটা সমাধান করতে পারি, তাহলে এটা আমাদের নিজেদের মধ্যে সবচেয়ে ভালো হয়। যে কোনো কথায় সেনাবাহিনীকে ব্যবহার করা এটা রাষ্ট্রের এবং স্থানীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের জন্য এটা খুব একটা শুভকর নয়। অন্যদিকে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে নগরের বিভিন্ন এলাকায় প্রচার শুরু করেন বিএনপি প্রার্থী হাসানুদ্দিন সরকার। নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আবারও সেনা মোতায়েনের দাবি জানান তিনি। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় একমাত্র সাধারণ মানুষের কল্যাণ হতে পারে। সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সেনাবাহিনী যদি তারা সহযোগিতা করে, পাশে এসে দাঁড়ায়, লোকসানটা কেন? এদিকে প্রচার প্রচারণায় ব্যস্ত খুলনা নগরীও। সকাল থেকে শহরের ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে নৌকার পক্ষে ভোট চান ক্ষমতাসীন দলের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। উন্নয়নের ধারাবাহিকতায় নৌকার পক্ষে ভোট চান তিনি। ওনারা ক্ষমতাকালীন সময় 17 বছর ওনার মেয়র ছিল। খুলনা শহরের কতটুকু উন্নয়ন করছে এটা খুলনার জনগণ বিবেচনা করে। আমরা 5 বছরে আমরা যে দায়িত্ব পাইয়ে আমরা খুলনার মানুষের চাহিদার চেয়ে 100 গুণ কাজ বেশি নিচ্ছি। এদিকে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষে ভোট চাওয়ার পাশাপাশি সেনা মোতায়েনের পক্ষে নিজের অবস্থানের ব্যাখ্যা দেন। দেশের জনগণ সেনাবাহিনীর পরে আস্থা রাখে, সরকারের পরে আস্থা রাখতে পারে না, এবং সরকারের পুলিশ বাহিনী, সরকারের র্যাব, নির্বাচন কমিশনের প্রতি তাদের কোনো আস্থা নাই। আমরা সেজন্য বারবার বলেছি মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে কোনো বাধাগ্রস্ত না হয়, মানুষ যেন আতঙ্কগ্রস্ত না হয়, এই জন্য সেনাবাহিনী দেওয়া উচিত। এই দুই সিটি কর্পোরেশনে ভোট গ্রহণ 15ই মে। রাশেদ লিমন, সময় সংবাদ। দুই সিটি কর্পোরেশন নির্বাচনী খবর জানাতে গাজীপুর চৌরাস্তা এলাকায় আছেন রিপোর্টার মাহমুদ রাকিব এবং খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছে রাকিবের কাছে। রাকিব, কাজল, গাজীপুর হলো দেশের সবচেয়ে আয়তনের দিক থেকে বড় সিটি কর্পোরেশন। তো যেহেতু অনেকগুলো ওয়ার্ড রয়েছে এখানে, 57টি ওয়ার্ড, আপনি কিন্তু বুঝতেই পারছেন কোন সিটি কর্পোরেশনেও এতগুলো ওয়ার্ড নিয়ে গঠিত হয়নি। তো সে কারণে নির্বাচন যেহেতু সন্নিকটে আর মাত্র 17 দিন বাকি আছে, তো প্রার্থীরা চেষ্টা করছেন এই সবগুলো ওয়ার্ডে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের যে প্রতিশ্রুতি আছে, তারা যে সব কাজ করতে চায় নগরবাসীর জন্য, সেগুলো কিন্তু আমরা দেখেছি সকাল থেকে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলের প্রার্থীরা, বিশেষ করে মেয়র প্রার্থীরা তাদের দ্বারে দ্বারে যাচ্ছেন। দ্বারে দ্বারে গিয়ে এই শহরের যে সমস্যাগুলো আছে, বিশেষ করে আমি আপনাকে বলেছি আগেও যে এই শহরের সবচেয়ে বড় সমস্যা হলো জলাবদ্ধতা এবং এখানকার রাস্তাঘাট খুবই একদমই ব্যবহার অনুপযোগী রাস্তাঘাট। তো এগুলো করার প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। এবং আমরা দেখেছি যে যেহেতু এই গাজীপুর সিটি কর্পোরেশনটি ঢাকা ময়মনসিংহ সড়কের দুপাশ ঘিরে রয়েছে, এবং এই ঢাকা ময়মনসিংহ সড়কটি আপনারা জানেন যে সারাদিনই বলতে গেলে দীর্ঘ যানজট লেগে থাকে। তো সেই যানজটের কারণে তারা কিন্তু খুব সহজে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছেন তাও না।
তো আমরা দেখেছি সকাল থেকে এসব নানা সমস্যা উপেক্ষা করেও বিএনপির যিনি প্রার্থী রয়েছেন হাসানুদ্দিন সরকার, তিনি নগরীর 38 নম্বর থেকে শুরু করে 37, 36, 35, 33 এবং 32 নম্বর ওয়ার্ড পর্যন্ত এখন বিকেল পর্যন্ত আমরা দেখেছি তিনি গণসংযোগ করেছেন। এবং তিনি যে অভিযোগটি করেছেন যে তার যে গণসংযোগ চলছে সেখান থেকে তার নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে, তিনি দাবি করেছেন যে আজ সকাল থেকে এ পর্যন্ত বিএনপি এবং 20 দলীয় জোটের প্রায় 45 জন নেতাকর্মীকে গাজীপুরের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করার অভিযোগ করেছে। এছাড়া তিনি আবারও এই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের দিন সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন। এর পাশাপাশি আমরা আওয়ামী লীগের প্রার্থীকে দেখেছি তিনি যেটি বলেছেন যে গাজীপুরে যেসব সমস্যা এগুলো কিন্তু গত 5 বছরে বিএনপি সমাধান করেনি বলে তিনি এই সমস্যাগুলো সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণের কাছে গিয়ে এবং তিনি বলছেন যে যেহেতু নির্বাচনের সময় আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য থাকবে সেই কারণে এই নির্বাচনে অন্তত সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। এছাড়া আমরা দেখেছি 57টি ওয়ার্ডের প্রায় 150-রও বেশি কাউন্সিলর প্রার্থী রয়েছেন, তারাও মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন এবং তারা স্থানীয়ভাবে নিজ নিজ এলাকায় কিভাবে উন্নয়ন করবেন, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ বা আনুষঙ্গিক অন্যান্য যেসব সমস্যা রয়েছে, ড্রেনেজ সমস্যা, সেসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আমরা দেখেছি সকাল থেকে দিচ্ছেন। তো আসলে এই প্রায় বেশি দিন বাকি নেই, এখন প্রার্থীরা খুবই আমরা যদি বলি একদম কাজ করছেন, খুবই একটি ব্যস্ত সময় তারা পার করছেন। একইভাবে খুলনা মহানগরীতে কিন্তু চলছে সিটি নির্বাচনের প্রচার প্রচারণা। এই মুহূর্তে আমাদের সহকর্মী তরিকুল ইসলাম আছেন খুলনার সোনাডাঙ্গা এলাকায়, আমরা একটু যেতে চাই তার কাছে সেখানকার সবশেষ খবর জানতে। তরিকুল। ধন্যবাদ রাকিব। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা আজকে ৪র্থ দিন এবং বিরামহীন প্রচার প্রচারণা চলছে পুরো খুলনা নগরী জুড়ে, অর্থাৎ 31টা ওয়ার্ডে প্রার্থীরা কিন্তু ছুটে বেড়াচ্ছেন। কোথাও মেয়র প্রার্থী, কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত আসনের প্রার্থীরা তারা কিন্তু প্রার্থীর পক্ষে তারা ভোট চাইছেন এবং লিফলেট বিতরণ করছেন। আমি রয়েছি খুলনার সোনাডাঙ্গা থানা এলাকায়। আমরা এখানে মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক, তিনি যদিও এই মুহূর্তে আসরের নামাজ আদায় করছেন এবং তার কর্মী সমর্থকরা কিন্তু এখানে কাজ করছেন এবং তারা লিফলেট বিতরণ করছেন। মেয়র প্রার্থীর পক্ষে তারা খালেক তালুকদারের নৌকা প্রতীকে তারা ভোট প্রার্থনা করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকায় এবং এখানে রয়েছেন এখানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান সাগর এবং এখানে আমেনা হালিম বেবি, যিনি সংরক্ষিত আসলে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী, তিনিও এখানে তারা জনসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং এছাড়া দুপুর 2টা থেকে মাইক যোগে তাদের প্রচারণা চলছে অলিতে গলিতে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে বাড়িতে বাড়িতে ভোট প্রার্থনা করছেন এবং প্রার্থীর পক্ষে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি নিয়েই তারা বাড়িতে বাড়িতে যাচ্ছেন এবং প্রার্থীর পক্ষে ভোট চাইছেন। এবং আমরা যেটি দেখেছি যে প্রচারণা তো মূল একটি অংশ নির্বাচনের এবং এর বাইরে ব্যক্তিগতভাবেও প্রার্থীরা তাদের নিজস্ব ব্যক্তিগত প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং নিজস্ব প্রতীকে তারা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তারা ভোট চাইছেন। তো আমরা যেটি বলেছিলাম গত পরশুদিন আওয়ামী লীগ প্রার্থী মেয়র প্রার্থী তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলেন 31 দফা এবং বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু তিনিও গতকাল 19 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন এবং সেই ইশতেহার নিয়েই কিন্তু তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন খুলনার উন্নয়নের, গ্রিন এবং ক্লিন সিটির প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তিলোত্তমা নগরী গড়ে তোলার, আধুনিক নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন। তো এই ছিল কাজল আমার কাছে খুলনার সোনাডাঙ্গা এলাকা থেকে নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ। নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাতে গাজীপুর থেকে মাহমুদ রাকিব এবং খুলনা থেকে তরিকুল ইসলাম আমাদের সাথে যোগ দিয়েছিলেন। চলে যাচ্ছে পরের সংবাদে। অস্ট্রেলিয়ায় বিশ্ব নারী সম্মেলনে যোগ, গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অস্ট্রেলিয়া সফরের প্রথম দিনে স্থানীয় সময় সকাল 11টায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে তার সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কথা জানান জুলি বিশপ। এছাড়া বাংলাদেশের উন্নয়নে প্রশংসা করেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। পরে একই স্থানে ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট ডে থাই নাগুক থিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হতে ভিয়েতনামের পক্ষ থেকে বাংলাদেশের সমর্থন প্রত্যাশা করেন থাই নাগুক থিন।
এছাড়া আকাশপথে যোগাযোগ বাড়াতে বাংলাদেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুতে ভিয়েতনাম আগ্রহী বলেও জানান তিনি। তারেক রহমানের পাসপোর্ট সমর্পণের বিষয়টি নিয়ে বিএনপি নানা কূটকৌশল আশ্রয় নিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেরে বাংলা একে ফজলুল হকের ৫৬তম মৃত্যুবার্ষিকীতে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। যখন তাদের সেই অপকৌশল কূটকৌশল ধরা পড়ে গেছে, তখন যতই তারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুক, কোনো লাভ। চিকিৎসার জন্য গিয়ে পরবর্তীতে রাজনৈতিক আশ্রয় নেওয়ার প্রয়োজন, সেটা তখন তাদের মাথায় আসেনি। এটা এরকম একটা দল, যে এই দল আজকে ধরা পড়ে গেছে, সত্যের মুখোমুখি তাদের দাঁড়াতে হচ্ছে। সত্যকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো উপায় নেই। তারেক রহমানের পাসপোর্ট ইস্যুই তার পাকিস্তানের প্রতি আনুগত্য প্রকাশ করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ। সকালে শেরে বাংলা একে ফজলুল হকের ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এমন একজন মানুষকে তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানালেন যার বাংলাদেশের নাগরিকত্বই নাই, যিনি বাংলাদেশের পাসপোর্ট সারেন্ডার করে দিয়েছেন। অর্থাৎ তারা যে পাকিস্তানের স্বার্থে রাজনীতিটা করে, এটি প্রমাণ হচ্ছে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপিকে অনুরোধ জানাবো, আপনারা খালেদা জিয়া আর তারেক জিয়াকে রক্ষার রাজনীতি থেকে সরে এসে বিএনপি রক্ষার রাজনীতি করুন। সরকারের ইচ্ছায় নয়, জনগণ যখন চাইবে তারেক রহমান তখনই দেশে ফিরে আসবেন বলে মন্তব্য করেছেন বিএনপি শীর্ষ নেতারা। পাসপোর্ট ও নাগরিকত্ব ইস্যুতে কথাবার্তায় ও আচরণে তারেক রহমানকে নিয়ে সরকারের ভীতির প্রকাশ ঘটছে বলে মন্তব্য করেন তারা। দুপুরে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এই মন্তব্য করেন। একটা সহজ বিষয়, এটাকে রাজনীতি করে লেজে গোবরে করে ফেলেছে এবং তাদের নিজেদের দুর্বলতা তারা প্রকাশ করেছে। তারেক রহমান সম্বন্ধে তাদের যে আশঙ্কা, তাদের ভয়ভীতি, তাদের কথাবার্তায়, তাদের আচরণে প্রকাশ করছে। যদি নির্বাচন হয়, এই আওয়ামী লীগ আস্থা করে চলে যাবে, সে আতঙ্কের বহিঃপ্রকাশ আপনারা দেখেছেন। লন্ডনে গিয়ে আবল তাবল বলেছেন তারেক রহমানকে, তিনি নাকি যে কোনো মূল্যে দেশে ফিরিয়ে আনবেন। শেখ হাসিনা যেভাবে আনতে চায় সেভাবে কখনো তারেক রহমানকে দেশে ফেরানো সম্ভব হবে না। তবে তারেক রহমান দেশে আসবেন বীরের বেশে, যেদিন এদেশের জনগণ তাকে দেশে ফিরিয়ে আনবে। সময় সংবাদ আরো থাকছে। রাজশাহীতে নিখোঁজের একদিন পর ৩ বছরের শিশুর লাশ উদ্ধার, মা ও ফুপু সহ আটক ৩। জামালপুরে অপহরণের পর এক শিশুকে হত্যা। গত কয়েক বছর প্রাকৃতিক দুর্যোগে ফসলহানির পর এবছর সুনামগঞ্জের হাওরবাসীর একমাত্র ফসল ধানের বাম্পার ফলন হয়েছে। তবে সোলানি ফসল ঘরে তোলার আগ মুহূর্তে রাতের অন্ধকারে হাওর রক্ষা বাঁধ কেটে দেয় ডুবে যাচ্ছে পাকা ও আধা পাকা ধান। পাশাপাশি রয়েছে ধান কাটার চরম শ্রমিক সংকট। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। নওশাদ আহমদ চৌধুরী ক্যামেরায় সুনামগঞ্জ থেকে আরো জানাচ্ছেন ইকরামুল কবির। এবার পরিবেশ বিপর্যয় নয়, মানব সৃষ্ট বিপর্যয়ের মধ্যে পড়েছেন সুনামগঞ্জের হাওরবাসী। গভীর রাতে দুর্বৃত্তরা কেটে দেয় টাঙ্গুয়ার হাওরের ফসল রক্ষা বাঁধ। এতে তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগরের বিস্তীর্ণ এলাকার বড় ফসল পানিতে তলিয়ে গেছে। ধান অর্ধেক কাটা হয়েছে, অর্ধেক রয়েছে, অনেক ধান রয়ে গেছে, বেশ কিছু ধান রয়ে গেছে। সরকারি হিসেবে ক্ষতির পরিমাণ কম হলেও বেসরকারি হিসেবে এই ক্ষতি অনেক। প্রায় ৭,০০০ হেক্টরের উপরে হবে জমি। এই জমির বিশাল এফেক্ট হবে যদি এই পানি বাড়তে থাকে। ১,০০০ হেক্টর ধান এফেক্টেড হইতে পারে বলে আমাদের ধারণা। আর এর মধ্যে যতটুকু কৃষকরা কাটতে পারে কাটলো আর কি। এই ঘটনার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছেন এলাকাবাসী। গত বছর অত বড় দুর্যোগ গেল, বান্ডা ভাঙলো না। আর এই বছর নদীর মাঝে পানি নাই, এরপর ওই বান্ডার এরায় কুদাইলে রাত্রে খাইটিয়া মাছ মারবার লাগে খাইতে ছেড়ে দিছে। যারা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। একদিকে বাঁধ কেটে দেওয়ার ফলে বিভিন্ন এলাকার ফসল পানিতে তলিয়ে যাচ্ছে, অন্যদিকে শ্রমিক সংকটে ভুগছে এই এলাকার মানুষেরা। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য পরিবার পরিজন নিয়ে মাঠে নেমে পড়েছেন হাওরবাসী।
পরপর কয়েকবার বছরের একমাত্র ফসল বোরো ধান হারিয়ে নিঃস্ব হাওর পাড়ের মানুষেরা এবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল। শ্রমিকের লাগে ধান কাটা হয় না, ধান তো পাকে গেছে, আমাদের ধান কিভাবে তুলবো এটা তো আমার মাথায় খোলায় না। শ্রমিকের সংকটের কারণে আমরা ধান তোলা কষ্ট করতেছি। মানব সৃষ্ট বিপর্যয় এবং শ্রমিক সংকট শেষ পর্যন্ত হাওরবাসীর স্বপ্নেই থেকে যাবে, এমনটাই আশঙ্কা হাওরবাসীর। ইকরামুল কবির, সময় সংবাদ, সুনামগঞ্জ। এই মুহূর্তে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে আছেন রিপোর্টার ইকরামুল কবির, সরাসরি চলেছি তার কাছে। ইকরাম। ধন্যবাদ কাজল। আমি এখন শনির হাওরে আবার ফিরে এসেছি। আপনারা জানেন যে এইবার একটা বাম্পার ফলন হয়েছে। বাম্পার ফলন ঘরে তোলার জন্য যারা হাওরবাসী আছেন এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা আপ্রাণ চেষ্টা করছে। শ্রমিকের অভাব, এদিকে পানি উন্নয়ন বোর্ডের সতর্ক বার্তা যে আগামী 30 তারিখ থেকে 72 ঘন্টার জন্য অবিরাম বৃষ্টি হবে এবং উজান থেকে পাহাড়ি ঢলে নেমে আসার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে টাঙ্গুয়ার হাওর রক্ষার যে বাঁধ, সেই ফসল রক্ষার বাঁধ গতকালকে কে বা কারা কেটে দিয়েছে। সবকিছু মিলে এখন গত 2-3 বছর পর হাওরবাসী বা তাহিরপুরবাসী, সুনামগঞ্জ বাসী যেই স্বপ্ন দেখেছিল তারা ঘরে ফসল তোলার জন্য, সেই শতভাগ ফসল ঘরে তোলা শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত শতভাগ ফসল ঘরে তুলতে পারে কিনা। আমি এখন দেখাতে চাচ্ছি যে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এই মারাই মাঠ তৈরি করে বিভিন্ন জায়গা থেকে হাওর থেকে ফসলগুলো আনা হচ্ছে এবং কেটে কেটে আনা হচ্ছে এবং এখানে স্তূপ করে সারা রাত দিন এই ফসলগুলোকে ধানগুলোকে মারাই করে সেই ধানে রূপান্তরিত করে পরে এগুলা ফ্যাক্টরিতে নেওয়া হবে, কারখানা নিয়ে চালে রূপান্তরিত করা হবে। এই প্রক্রিয়াটা চলছে পুরো হাওর জুড়ে, শনির হাওর জুড়ে এই প্রক্রিয়াটাও চলছে বিভিন্ন জায়গায়। অন্যদিকে এই যে শনির হাওর 12 হেক্টর জমির এই হাওরের প্রায় 4 ভাগের 1 ভাগ ধানও এখন পর্যন্ত কাটা হয়নি, বাকি রয়েছে 3 ভাগ। অন্যদিকে 30 তারিখ থেকে পানি উন্নয়ন বোর্ডের সতর্কবার্তা। সবকিছু মিলিয়ে হাওরবাসী যদিও একটি স্বপ্ন দেখেছিল উৎসবমুখর পরিবেশে, এই হাওরগুলোর ধান ঘরে তোলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা ছিল। এবং এই বছরের আপনারা জানেন যে বছরে একটি মাত্র ধান হয় এই এলাকার, এই বোরো ধান, কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন এবং সেই উৎসব, সেই উদ্দীপনা অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত ধানগুলো ঘরে তোলার জন্য। আমরা যেটা দেখেছি যে এই 3টি উপজেলা ধর্মপাশা, তারপরে তাহিরপুর সহ যে 3টি হাওরে আজকে পানি ঢুকেছে, সেই বাঁধটাকে আবার নতুন করে মেরামত করার চিন্তা ভাবনা চলছে, কাজ চলছে। পানি উন্নয়ন বোর্ড সহ উপজেলা পরিষদ সবাই মিলে সেখানে চেষ্টা করা হচ্ছে সেই পানি ঢুকে অন্যান্য হাওরগুলোকে আপনার যে ধানগুলো আছে সেগুলো নিমজ্জিত করার একটি আশঙ্কা রয়েছে এবং তাতে করেই কৃষকের মনে আশঙ্কা দেখে দিয়েছে। কাজল, সবকিছু মিলিয়ে আশা নিরাশা সবকিছু মিলেই এই হাওরবাসীকে প্রতি বছর এইভাবে বাঁচতে হয়, এইভাবে তাদেরকে পথ চলতে হয়, এইভাবে তাদের উত্তরণ ঘটাতে হয় এবং এইভাবেই তারা চলবে আগামী দিনগুলোতে। কাজল, এই ছিল হাওরবাসীর ফসল ঘরে তোলার সর্বশেষ খবর। সুনামগঞ্জের শনির হাওর থেকে জানাচ্ছিলেন ইকরামুল কবির। এদিকে সারা দেশে চলতি মাসে 30 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকালে রাজধানীতে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান সময় সংবাদকে এ তথ্য জানান। হাওর ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি। কৃষকদের জন্য মাঠের ফসল দ্রুত কেটে ফেলার পরামর্শ দিয়েছেন তিনি। গত কয়েকদিন যাবৎ যে ঢাকা সহ সারা দেশে হচ্ছে, এই মাসের যে বাকি কয়েকদিন আছে সেই কয়েকদিনে বৃষ্টিপাতের পরিমাণ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে ঢাকা বিভাগ, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবছর যেহেতু এপ্রিল মাসের শেষে এবং মে মাসের প্রথম দিক দিয়ে অনেক ধান বা এই জাতীয় যে ফসলগুলো আছে ফসলগুলো অনেকটা মনে হয় এই সময় পরিপূর্ণতা এসে গেছে, হয়তো মানুষ অনেক আগে থেকে হয়তো কাটা শুরু করে দিয়েছে। তাই আমাদের হলো যে যদি মানুষের ধান কাটার উপযুক্ত হয়ে থাকে তাহলে কেটে ফেলাটাই ভালো হয়। দেখছেন সময় সংবাদ। ক্লিক সিলিং ফ্যান, এই হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। রাজধানীতে ইমারত নির্মাণ বিধিমালা মেনে নির্মিত হয়নি বেশিরভাগ ভবন। ঢাকায় কতগুলো ভবন বিল্ডিং কোড মেনে তৈরি হয়েছে আর কতগুলো মানেনি তার কোনো পরিসংখ্যানও নেই রাজুকের কাছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন বিধিমালা না মেনে ভবন তৈরির পর তার তালিকা না করে নির্মাণের সময় চিহ্নিত করা উচিত। আতিকুর রহমান তমালের রিপোর্ট।
রাজুক মালিকানায় থাকা বনানীর ন্যাম ভিলেজ। অভিজাত এলাকায় গড়ে তোলা এই 10টি ইমারত বর্তমানে রাজুকের আবাসন প্রকল্প। ইমারত নির্মাণ বিধি মতে পাশাপাশি দুটি ভবনের দূরত্ব হওয়ার কথা অন্তত 15 ফুট। যদিও ন্যাম ভিলেজে রাজুক নিজেই মানেনি বিল্ডিং কোডের এই বিধি, তবে খোলা চোখে এই দূরত্ব তবুও মেনে নেওয়া চলে। কিন্তু যেখানে সরকারি প্রতিষ্ঠান নিজেই আইন ভাঙে, সেখানে ব্যক্তি মালিকানার ভবনগুলো যে গায়ে গায়ে লাগবে তা হয়তো অবধারিতই বলা চলে। পুরান ঢাকায় নতুন যেসব ভবন তৈরি হচ্ছে সেগুলোর ক্ষেত্রে বিল্ডিং কোড দূরে থাক, স্বাভাবিক কিছু নিয়ম নীতিও মানা হয়নি। মূল সড়কের জন্য জায়গা তো ছাড়া হয়নি, নিজেদের থাকার জায়গাটাও করা হয়নি নিরাপদ। এমনকি বিদ্যুতের লাইনের পাশেই চলছে নিত্য বসবাস। রাজধানীতে বিধি না মেনে ভবন তৈরি হওয়ার কথা স্বীকার করে রাজুক বলছে, অন্যায় ঠেকাতেই তারা এখন জরিপ করছেন। সার্ভেটা সম্পন্ন হলে আমি বলতে পারবো যে আমাদের ঢাকা শহরে কতগুলো বিল্ডিং বা কতগুলো বাড়ি তারা নিয়ম মানে করা হয়েছে, কতগুলো নিয়ম মানে করা হয়নি, তারপরে আমরা ডিসিশন নিব। তবে ন্যাম ভিলেজের বিষয়ে রাজুক চেয়ারম্যান ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। মিনিমাম কত ফিট ডিফারেন্স থাকবে সেটা আমরা নিয়ম মানে চলি। সেই সময় তো ওই নিয়মটা ছিল না, আমার মনে হয় ওটা আগে হয়েছে। এটা বর্তমান নিয়মটা কত ফিট দূরত্ব না, এটা আছে, আমাদের রুল আছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন আইন আছে, কিন্তু আইনের কঠোর প্রয়োগ করছে না রাজুক। সমস্যা থেকে উত্তরণে নগর সরকার গঠন এবং মেয়রের ক্ষমতায়নের কথাও বলছেন তিনি। আইন আছে, লোকবল নাই, কিন্তু আমার আবার ব্যাখ্যা কিন্তু অন্য। আজ পর্যন্ত রাজুক কোনোদিন বলে নাই যে আমি ফ্লাইওভার বানাতে পারবো না, আমার লোকবল নাই। সেগুলির ব্যাপারে তাদের আগ্রহ আছে। প্রত্যেকটি সিটি কর্পোরেশনকে নগর পিতা অর্থাৎ ওই শহরের বাবা হিসাবে তৈরি করতে হবে। মূলত বিধি মেনে ভবন তৈরি করতে সরকার অনুমোদিত একজন স্থপতি প্রয়োজন। বিল্ডিং কোড না মেনে ভবন তৈরির সবচেয়ে বড় উদাহরণ হতে পারে এই ঝিলের মাঝে গড়ে ওঠা বিজিএমইএ ভবন। বিশেষজ্ঞরা বলছেন, কখনো কখনো ভবন তৈরির পর তা ভাঙা হয় বা ভাঙার নির্দেশনা দেওয়া হয়, কিন্তু ভবন তৈরির আগেই এসব অনুমোদনহীন ভবন নির্মাণ ঠেকানো উচিত, যা রাজুকের দায়িত্বের মধ্যেই পড়ে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী ও জামালপুরে অপহরণের পর 2 শিশুকে হত্যা করা হয়েছে। এদিকে নারায়ণগঞ্জে নিখোঁজের 4 দিন পর পানির ট্যাঙ্ক থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় জড়িত অভিযোগে অন্তত 6 জনকে আটক করা হয়েছে। শুক্রবার ভোরে নিখোঁজের একদিন পর রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খড়িয়াপাড়া গ্রামের 3 বছরের শিশু তামিমের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় সে। রাতে বাড়ির সামনের একটি মাচার নিচ থেকে তামিমের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ সময় তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা ও ফুপু সহ 3 জনকে আটক করে পুলিশ। এখানে মাচানের তলে ছেলেটা ছিল, মাচানের তলে জাল দিয়ে পেঁচা ছিল, মানে বাঁধা ছিল, 3 রকম দড়ি দিয়ে বাঁধা ছিল, একটা নেট দিয়ে। শ্বাসরোধ করে মারার একটা চিহ্ন আছে, আর মাথাতে 1/2 ইঞ্চি পরিমাণ একটা ফুটার মতো ইয়ে আছে, আঘাত করছে কিছু দিয়ে, রক্ত বাইশ হয়েছে। এখন লাশ আমরা উদ্ধার করছি, উদ্ধার করে তদন্ত চলতেছে। জামালপুরে মুক্তিপণের টাকা না পেয়ে অপহরণের একদিন পর নাদিব নামে 6 বছরের এক শিশুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ঝাউলা গোপালপুর এলাকার রোমান প্রবাসী ইউসুফ আলীর ছেলে নাদিবকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে অজ্ঞাত মোবাইল ফোন থেকে তার মায়ের কাছে মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি পুলিশকে জানায় নাদিবের মা লাভলি বেগম। পরে মোবাইল ফোনের সূত্র ধরে ফয়সাল নামে এক প্রতিবেশীকে আটক করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে বাড়ির পাশের ধানক্ষেত থেকে নাদিবের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত অভিযোগে ফয়সাল সহ বাবুল ও সানোয়ার নামে আরো 2 জনকে আটক করে পুলিশ। শিশু হত্যাকারীদের এবং কিনা পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আসলে খারাপ, এটার বিচার চাই। তারা স্বীকার করেছে যে বাচ্চাটাকে মুক্তিপণ আদায়ের লক্ষ্যেই অপহরণ করেছিল। আজকে সকালে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে নিখোঁজের 4 দিন পর পানির ট্যাঙ্ক থেকে 3য় শ্রেণীর এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সাবিত সারওয়ার, সময় সংবাদ। নারায়ণগঞ্জে আলোচিত 7 খুনের 4 বছর আজ। গত বছরের 22শে আগস্ট উচ্চ আদালত এ মামলায় মূল অভিযুক্ত নূর হোসেন, র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাইদ সহ 15 জনের মৃত্যুদণ্ড, 11 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিলেও 8 মাসেও প্রকাশ হয়নি পূর্ণাঙ্গ রায়। এ অবস্থায় নিহতের স্বজনরা হতাশা প্রকাশ করেছেন। রায় কার্যকরে বাকি আইনি প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ হবে বলে আশ্বস্ত করেছেন অ্যাটর্নি জেনারেল। নারায়ণগঞ্জ প্রতিনিধি শওকত আলী সৈকতকে সঙ্গে নিয়ে আফজাল হোসেনের রিপোর্ট।
2014 সালের 27 এপ্রিল অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ 7 জন। 3 দিন পর শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে তাদের লাশ। নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার শেষে র্যাবের তৎকালীন 3 কর্মকর্তা তারেক সাইদ, MM রানা, আরিফ, নূর হোসেন সহ 26 জনকে মৃত্যুদণ্ড ও 9 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন বিচারিক আদালত। এই রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করলে গত বছরের 22 আগস্ট 15 জনকে মৃত্যুদণ্ড, 11 জনকে যাবজ্জীবন ও 9 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন উচ্চ আদালত। কিন্তু উচ্চ আদালতের রায়ের 8 মাস পার হলেও প্রকাশ হয়নি রায়ের পূর্ণাঙ্গ কপি, ফলে থমকে আছে পরবর্তী আইনি প্রক্রিয়া। এমত অবস্থায় ক্ষোভ প্রকাশ করে নিহতদের স্বজনরা রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন। রায় কার্যকারিতা যতক্ষণ পর্যন্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত তো আমাদের ভিতরে স্বস্তি নেই। সন্তান হারাইছি, এখানে সরকারের যেন কার্যকরী করছে, এটা আমাদের একটু আত্মায়, আমার সন্তান ওরও আত্মায় শান্তি পেত। হাইকোর্টের থেকে যে রায়টা হলো, হাইকোর্টের পরে এখনো এটা একদম ঝিমিয়ে গেল। আসলে কি আমরা এটার বিচারটা পাবো কি পাবো না, খুব একটা অন্ধকারের মধ্যে আছি। আর মামলাটি চূড়ান্ত নিষ্পত্তির উদ্যোগ নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবীরা। সরকার এবং অ্যাটর্নি জেনারেল অফিস তারা এটা জনগণের পালস বুঝতে পারবে। মামলাটি যাতে বিলম্বিত না হয় সেটার দিকে রাষ্ট্রপক্ষ খেয়াল রাখবেন। নিহতের স্বজনদের আশ্বস্ত করে অ্যাটর্নি জেনারেল জানান, সর্বোচ্চ আদালতেও দণ্ড নিশ্চিতে আইনি লড়াই চালাবেন তারা। যেহেতু একটা অস্বাভাবিক ধরনের অপরাধ এবং যেহেতু অনেক আসামি এখানে ইনভলভ, সেই জন্য হয়তো বিচারপতিরা এটাকে ফাইনালাইজ করার ব্যাপারে সময় নিচ্ছেন। কোন আদালতের রায়ে ক্ষুব্ধ হলে রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিরা সেই সুযোগ নিলে সাতক্ষণ মামলাটি চূড়ান্ত নিষ্পত্তিতে দীর্ঘ সময় লাগবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুরে গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। এই ঘটনায় 2 পুলিশ সদস্য আহত হয়েছেন। গতরাতে চন্দ্রগঞ্জের গণিপুরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ডাকাতির প্রস্তুতি চলছে এমন খবরে অভিযানে যান তারা। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে ডাকাত সদস্যরা। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে এক ডাকাত সদস্য নিহত হন। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে একটি LNG, একটি 1 শুটার গান সহ 5 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গাজীপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে মহানগর জামায়াতের আমির সহ 45 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে পেট্রোল বোমা, ককটেল ও জঙ্গিবাদী বই উদ্ধার করা হয়েছে। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি জানান, সকালে পূর্বাইল এলাকার একটি পিকনিক স্পটে বসে জামাতের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। মহানগর জামায়াতের আমির সানাউল্লাহ সহ দলটির 45 নেতাকর্মীকে আটক করা হয়। তাদের কাছ থেকে 15টি পেট্রোল বোমা, 4টি ককটেল ও বেশ কিছু জঙ্গিবাদী বই উদ্ধার করা হয়। আটক সানাউল্লাহ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী ছিলেন। পরে তিনি বিএনপি সমর্থনে প্রার্থিতা প্রত্যাহার করেন। তারা একটা অরাজকতা এবং নাশকতার পরিকল্পনা নিয়ে তারা গোপনে ভোরবেলা একটা জায়গায় মিলিত হয়েছে, অন্য কোনো উদ্দেশ্যে না। নাশকতার অনেকগুলো যে বোমা, ককটেল, বিভিন্ন ধরনের বিস্ফোরক দ্রব্য, তারপর জিহাদি বৈশ্য আমরা উদ্ধার করেছি। সময় সংবাদ আরো থাকছে। বৌদ্ধ পূর্ণিমা, মে দিবস, শবে বরাতের লম্বা ছুটিতে শহর ছাড়ছে মানুষ। বাস, ট্রেনে ভিড়। কক্সবাজারে হোটেল মোটেলের বুকিং শেষ। বিএনপি পাকিস্তানপন্থী রাজনীতি করে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ জাতীয় কমিটির সভায় তিনি একথা বলেন। যারা মহাজোট সরকারের অর্জন ম্লান করার ষড়যন্ত্র করছে তাদের বর্জন করার আহ্বান জানান তিনি। যারা ঘর কাটা ইঁদুরের ভূমিকায় মহাজোটের সরকারের অর্জনগুলোকে ম্লান করছে তাদেরকে সর্বতভাবে বর্জন করার জন্য 14 দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি। এই বছর 18 সাল পাকিস্তান পন্থার রাজনীতির চূড়ান্ত পরাজিত করার সাল, নিষ্পত্তি করার সাল, ফয়সালা করার সাল। বিএনপি, খালেদা জিয়া, জামাত, জঙ্গি রাজাকারদের বাংলাদেশের রাজনীতি ও ক্ষমতার বাইরে চিরবিদায় জানানোর সাল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা 4 আসনে
ক্ষমতাসীন আওয়ামী লীগের ভোটের হাওয়া বইতে শুরু করলেও গ্রেফতার আতঙ্কে রয়েছে বিএনপি। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী তারা। এদিকে আসনটি নিজেদের দখলে রাখতে মরিয়া মহাজোটের দুই প্রধান দল আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। তবে ভোটাররা বলছেন যোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন তারা। জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পির পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। কালীগঞ্জের 8টি ইউনিয়ন ও শ্যামনগর উপজেলা নিয়ে গঠিত সাতক্ষীরা 4 আসন। 2001 সালের নির্বাচনে 4 দলীয় জোটের হয়ে নির্বাচিত হন জামায়াতের প্রার্থী। এরপর 2008 সালে মহাজোটের হয়ে জাতীয় পার্টি এবং সবশেষ নির্বাচনে জয় পায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। স্থানীয় রাজনীতিতে আধিপত্য থাকলেও বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে না জামায়াত। তবে জোটগতভাবেই নির্বাচনে অংশ নেবে বিএনপি। তৃণমূল পর্যায়ে শক্তিশালী হওয়ায় জয়ের ব্যাপারে আশাবাদী দলটি। আমরা ঠিকমতো পোস্টার, ব্যানার, প্রচার প্রচারণা চালাইতে পারতেছি না। তবে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে ব্যাপক ভোটে বিজয়ী করে এই সিটটা উপহার দিতে পারবে ইনশাল্লাহ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ চাইছে আসনটি নিজেদের দখলে রাখতে। শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াতের অনুপস্থিতিকে বড় সুযোগ হিসেবে দেখছে জাতীয় পার্টি। 18 সালের শেষের দিকে যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এই আসন থেকে যাকেই মনোনয়ন দিক, আমরা তার জন্য কাজ করব। আগামী নির্বাচনে ব্যাপক ভোটে, বিপুল ভোটে আমরা জয়লাভ করব ইনশাল্লাহ। এই কথাটা এই ব্যাপারে আমরা আশাবাদী। এদিকে ভোটাররা বলছেন দল নয়, যোগ্য ব্যক্তিকে বেছে নেবেন তারা। যোগ্য, সৎ এবং ভালো ব্যক্তিকে আমরা ভোট দিতে চাই এবং সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই। এলাকায় অনেক উন্নয়ন হবে, সেই সব ব্যক্তিকে আমরা ভোট দিতে চাই। এমন লোককে ভোট দেবো আমরা, তারা যেন আমাদের কাজে আসে, তারা সমাজের কাজ করবে, দেশের কাজ করবে। সাতক্ষীরা 4 আসনে 4,50,000 ভোটারের মধ্যে 1,98,000 নারী। সময় সংবাদ, সাতক্ষীরা। সাতক্ষীরা 4 আসনের স্থানীয় রাজনীতি নিয়ে বিস্তারিত থাকছে রাত 8টার নির্বাচন সংবাদে। এদিকে নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে রাজধানীর বাজারে দেদারসে বিক্রি হচ্ছে ইলিশ। বিক্রেতারা বলছেন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতে মাছ ধরে বিক্রি করছেন অসাধু জেলেরা। আর ক্রেতারা বলছেন এবছর নিষেধাজ্ঞা চলাকালীন রাজধানীর বাজারগুলোতে কম বেশি দেখা মিলেছে ইলিশের, অথচ কেনাবেচা বন্ধে বাজারে সরকারের কোনো তৎপরতা দেখা যায়নি বলে অভিযোগ তাদের। ইলিশের উৎপাদন বাড়াতে প্রজনন মৌসুমে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত মেঘনা সহ ইলিশের অভয়াশ্রমগুলোতে মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। ইলিশ ধরাকে নিরুৎসাহিত করতে মজুত ও বাজারজাতকরণও নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতে বাকি আরো 3 দিন, অথচ রাজধানীর বাজারগুলোতে দেদারসে বিক্রি হচ্ছে ছোট বড় মাঝারি আকারের ইলিশ। আকার ভেদে বাড়তি দামও হাঁকাচ্ছেন বিক্রেতারা। ইলিশ আমদানি খুবই কম, এর জন্য ছোট মাছও আমরা বিক্রি করতে হইতেছে। জোড়া 400 টাকা বিক্রি করতেছে। এটা তো জাতকা না, এটা ইলিশ। যেটা জাতকা বলে, জাতকা ধরার বা বেচা নিষেধ। বাজারে আসা ক্রেতাদের অভিযোগ সরকারের নজরদারি ও যথাযথ শাস্তি না হওয়ায় ঠেকানো যাচ্ছে না ইলিশ বিক্রি। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ কিনছেন সাধারণ মানুষও। সরকার এটা একটা নিয়ম করছে, নিয়মটা আমাদের আইনে পরিণত করা উচিত, যে এটা আসলে একটা নিয়ম, এটা মানতে হবে সবাইকে। এই বাজার বা কল্যাণপুর বাজার, কারণ বাজার, আমি সরকারের লোক কাউকে দেখি নাই। আজকে যদি মা ইলিশ রক্ষা না হয় তাহলে ভবিষ্যতে ইলিশের প্রজন্মই তো ধ্বংস হয়ে যাবে। আমাদেরকেও সচেতন হইতে হবে। বাজারে বড় মাছের দাম ক্রেতাদের নাগালের মধ্যে থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে পাবদা, ট্যাংরা ও বেলে সহ সব ধরনের ছোট মাছ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিনে বাড়ছে ভারত বাংলাদেশের মধ্যে যাত্রী যাতায়াতের সংখ্যা, এতে বাড়ছে রাজস্ব, কিন্তু সেই তুলনায় বাড়েনি সেবার মান। অবশ্য যাত্রী সেবার মান বাড়াতে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কলকাতা, চেন্নাই, দার্জিলিং সহ ভারতের বিভিন্ন জেলায় যাওয়ার জন্য হিলি সড়ক ও ট্রেন যোগাযোগ বেশ ভালো। এজন্য বিভিন্ন জেলার শিক্ষার্থী, ভ্রমণকারী কিংবা চিকিৎসার উদ্দেশ্যে যাওয়া রোগীরা সহজ পথ হিসেবে এই ইমিগ্রেশন চেকপোস্টকেই বেছে নেন। ফলে এখানে বেড়েছে যাত্রী পারাপারের সংখ্যা। তবে যাত্রীদের অভিযোগ, এই চেকপোস্টে নেই কোনো যাত্রী ছাউনি কিংবা রেস্টুরেন্ট। এতে রোদ বৃষ্টিতে ভিজে পারাপার হতে হয় তাদের। আমাদের এখানে একটু বসার ব্যবস্থা হলে ভালো হতো, মানে মেয়েরা আসার জন্য একটা সুষ্ঠুভাবে বসতে পারে কিছুক্ষণের জন্য। একটা মাত্র টয়লেট, সেই টয়লেটে মহিলা এবং জেন্টস
দুটোই ব্যবহার করে এবং টয়লেটের অবস্থাটা ভালো না। এই যে আসার সময় 500 টাকার ট্যাক্স আমরা সোনালী ব্যাংকে দিয়ে আসি, তো সেই ট্যাক্সটা যে আমরা দিই, তার ট্রাভেল ট্যাক্সের যে আমরা যে পাবো, যে সেবাটা পাবো, সেই সেবাটাই তো তারা আমাদেরকে দিচ্ছে না। অবশ্য দ্রুত এসব সমস্যা কাটিয়ে উঠতে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। এখানকার অবকাঠামোগত উন্নয়নের বিষয়টা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করিয়েছি। তারা খুব দ্রুত এখানে একটা সুন্দর স্থাপনের বিষয় সম্পর্কে আমাকে আশ্বস্ত করিয়েছে। এখানে ক্যান্টিন হবে, এখানে ভালো বসার জায়গা এবং ল্যাট্রিন থাকবে। গত 6 মাসে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে 84,604 জন যাত্রী পাসপোর্টে যাতায়াত করেছেন। এর মধ্যে 42,846 জন বহিঃগমন যাত্রীদের কাছ থেকে রাজস্ব আদায় হয়েছে 2,11,19,500 টাকা। সময় সংবাদ, হিলি। 7 দিন সরকারি ছুটি ও ব্যক্তিগত 9 দিন 2 দিন সহ 9 দিনের দীর্ঘ ছুটি উপভোগ করতে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। আবার দেশে বিভিন্ন স্থান থেকে ঢাকায় ফিরছেন অনেকে। বিশেষ করে চাকরিজীবীরা পরিবার পরিজন নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ভিড় করেন বাস টার্মিনাল ও রেল স্টেশনে। বাসের টিকিট পেতে যাত্রীদের কিছুটা ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ থাকলেও ট্রেন ভ্রমণে ছিল না কোনো ভোগান্তি। রেল স্টেশনে বাড়ি ফেরা মানুষের এই ভিড় দেখে মনে হবে সামনে ঈদ কিংবা পূজার ছুটি। 27 এপ্রিল থেকে 5 মে পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সেই সাথে বৌদ্ধ পূর্ণিমা, মে দিবস ও শবে বরাত সহ মোট 7 দিনের ছুটির সাথে 2 দিন ব্যক্তিগত ছুটি। এ নিয়ে মোট 9 দিনের ছুটি কাটাতে অনেকেই যাত্রা করছেন দেশের নানা প্রান্তে। আর তাই কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় লক্ষ্য করা যায় গত কয়েকদিনের তুলনায় কিছুটা বেশি। আমি একদিন ছুটি নিয়েছি, তো সব মিলে আমার 6 দিনের ছুটি আর কি। আব্বু আম্মু আমার বোন একসাথে যাচ্ছি নানু বাড়ি। ঈদের মতো ছুটি এইটাই আপনি মানে মনে হচ্ছে যে অনেক লম্বা একটা ছুটি। দেশের বাড়িতে যাব, ফ্যামিলি নিয়ে যাচ্ছি। আশা করতেছি যে এই ছুটিটা ভালো কাটবে, কারণ আমরা কিন্তু ঈদেও এতদিন ছুটি পাই না। সড়ক পথেও লক্ষ্য করা যায় বাড়ি ফেরা মানুষদের ভিড়। এছাড়া অনেকেই ছুটি কাটাতে রওনা হয়েছেন কক্সবাজার, রাঙ্গামাটি সহ বিভিন্ন পর্যটন এলাকায়। একসাথে কয়েকদিনের ছুটি পেয়ে সবার মাঝেই ছিল উৎসবের আমেজ। বাগেরহাটের 60 গম্বুজ মসজিদটা এবং যে মিনি যে তাজমহলটা আছে সেখানেও ঘুরতে যাব এরকম প্ল্যান করা আছে। আর ওখান থেকে যদি সময় পাই তাহলে সেখান থেকে কুয়াকাটা যাবো আমরা ঘুরতে। পর্যাপ্ত বাস না থাকায় যাত্রীদের কোনো ভোগান্তিতে পড়তে না হলেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন অনেকে। তবে এই অভিযোগ মানতে রাজি নয় পরিবহন সংশ্লিষ্টরা। কিছু কিছু ভাসমান প্রকার আছে, দালাল আছে, সেক্ষেত্রে আলাদা। তারা হচ্ছে পথের থেকে বিভিন্ন কায়দায় সেটা যাত্রীর কাছে চাপ সৃষ্টি করে নিতে পারে, কিন্তু কোনো কাউন্টার থেকে বাড়তি ভাড়া নিচ্ছে বলে আমার মনে হয় না। এদিকে মানিকগঞ্জ লঞ্চ ও ফেরিঘাটে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন দক্ষিণাঞ্চলগামী অনেক যাত্রী। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আছে প্রায় 2 শতাধিক যানবাহন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে দীর্ঘ ছুটিতে পরিবার পরিজন নিয়ে বাড়ি যাচ্ছেন মানুষ। এ কারণে চট্টগ্রাম ও রাজশাহী রেল স্টেশনে অন্য দিনের চেয়ে ভিড় একটু বেশি ছিল। সকাল থেকে রেল স্টেশনগুলোতে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। শুধু বাড়ি ফেরা নয়, অনেকেই আবার ঘুরতে যাচ্ছেন দেশের বিনোদন কেন্দ্রগুলোতে। টানা ছুটিতে বাড়ি যেতে পারায় খুশি ঘরমুখ মানুষ। লম্বা ছুটি পাইছি, বাড়ি যাচ্ছি, আত্মীয় স্বজনের সাথে সময়টা কাটাবো, ভালো লাগবে। তাই সরকারি বেসরকারি সব ধরনের চাকরির জন্য এ ধরনের ছুটি সবসময় হয় না, এটা অনেক ভালো একটা সুযোগ। বাড়ি যাওয়ার সময় তো মানে সবাই চায় একটু রিল্যাক্স মোডে যাওয়ার জন্য। আর এই কারণে টিকিটের একটু সংকট মানে হয়, সবাই তো আর সিট পায় না, তো আমিও পাই না। চট্টগ্রামে আসলাম, আসলে কক্সবাজার এবং অন্যান্য দর্শনীয় স্থান যেগুলো সেগুলো দেখ। বন্ধের সুযোগ পেয়েছি, পরীক্ষার একটু গ্যাপ আছে, সেজন্য আমরা কক্সবাজার চলে আসছি ছুটি কাটাতে। 9 দিনের লম্বা ছুটিতে অবকাশ যাপনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে বিপুল সংখ্যক পর্যটক সমাগম ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে বুকিং হয়েছে হোটেল, মোটেল ও রিসোর্টগুলোর 80% রুম। পর্যটক হয়রানি বন্ধ ও নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন ও টুরিস্ট পুলিশ। সুজাতুল রুবের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। নানা ব্যস্ততার মাঝেও অন্তত ছুটিতে প্রিয়জনের সান্নিধ্যে আনন্দে কাটাতে চায় সবাই। তাই উৎসব উপলক্ষ সহ ছুটিতে ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন পর্যটন নগরী কক্সবাজারে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সাপ্তাহিক ছুটি, বৌদ্ধ পূর্ণিমা, মে দিবস ও পবিত্র শবে বরাতের টানা ছুটিতে পড়তে যাচ্ছে দেশ। তাই লম্বা ছুটিতে অবকাশ যাপনে বিপুল সংখ্যক পর্যটককে স্বাগত জানাতে প্রস্তুত পর্যটন শহর কক্সবাজার।
ইতোমধ্যে বুকিং হয়ে গেছে হোটেল, মোটেল ও রিসোর্টগুলোর অধিকাংশ রুম। অফ সিজনেও চাঙ্গা ভাব বিরাজ করায় খুশি পর্যটন সংশ্লিষ্টরা। সামনে একটা সরকারি বন্ধ আছে, ওই বন্ধতে টুরিস্ট আসবে আশা করে আমরা বসে আছি। বিশেষ বিশেষ যে ছুটির দিনগুলা, এই দিনগুলোতে কিছুটা পর্যটক ছাড়া দিয়েছে, আমাদের ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালো হচ্ছে। আমাদের 80%-এর মতো বুকিং আছে, আমরা আশা করছি যে আমাদের 100% হবে। টানা ছুটিতে আমরা গেস্টদের জন্য প্রত্যেকবারের মতো স্পেশাল বুফে থাকছে। বিপুল সংখ্যক পর্যটক আগমনকে কেন্দ্র করে সৈকত এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি হোটেল মালিক সমিতির এ নেতার। ছিনতাইকারীর মনে হয় প্রবণতা বেড়ে গেছে, সেই ক্ষেত্রে যদি পুলিশ একটু সজাগ থাকে কক্সবাজারে, তাহলে কিন্তু এটার যে গেস্টগুলো আসবে তারা কিন্তু নির্বিঘ্নে ঘুরতে পারবে। পর্যটন শাখা ও ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা জানালেন, পর্যটক হয়রানি বন্ধ ও পর্যটন স্পটে নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো বিচটাকে আমরা এই ছুটির সামনে রেখে আমরা একেবারে নিরাপত্তার চাদরে একই সাথে পর্যটক বান্ধব করে আমরা প্রস্তুত রেখেছি। আমাদের নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত রয়েছে এবং সবসময় আমরা 24 ঘন্টার জন্যই আমাদের পুলিশ ফোর্স এই সমস্ত এলাকাতে পেট্রোলিংয়ে থাকবে। হোটেল মালিকদের দেয়া তথ্য মতে পর্যটন নগরী কক্সবাজারে 4 শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্ট রয়েছে। এতে প্রতিদিন 1.5 লাখ পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবলের ফাইনালে তুর্কমেনিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই মুহূর্তে মিরপুর ইনডোর স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান ইমল, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইমল। কাজল, আসলে মিরপুরের এই ইনডোর স্টেডিয়ামে না আসলে আসলে বোঝা যাবে না যে আসলে ভলিবলকে ঘিরেও যে এতটা উত্তেজনা, উত্তাপ হতে পারে। এখন কিন্তু চলছে বঙ্গবন্ধু সেন্ট্রাল জোন এশিয়ান যে টুর্নামেন্ট চলছিল এতদিন ধরে, তার ফাইনাল ম্যাচ বাংলাদেশ এবং তুর্কমেনিস্তানের মধ্যকার ম্যাচ, যেখানে আসলে বাংলাদেশ কিন্তু 2-1 সেটে পিছিয়ে এখন চতুর্থ সেটের ম্যাচ চলছে, যেখানে আসলে 12 পয়েন্ট দুই দলেরই। তো এই সেটটা কিন্তু এক খুবই গুরুত্বপূর্ণ সেট বাংলাদেশের জন্য, যে কারণে যদি এই ম্যাচের টিকে থাকতে হয় সেক্ষেত্রে কিন্তু ম্যাচে টিকে থাকতে হলে কিন্তু এই সেটে জয় বিকল্প অন্য কিছু নেই বাংলাদেশের। কারণ হচ্ছে গিয়ে এই সেট যদি তুর্কমেনিস্তান জিতে যায় তাহলে কিন্তু তারা ফাইনাল জিতে যাবে, অর্থাৎ হচ্ছে বঙ্গবন্ধু এশিয়ান যে সেন্ট্রাল জোনের চ্যাম্পিয়ন হয়ে যাবে। বাংলাদেশের সামনে যে আসলে একটা লক্ষ্য, সেটা হচ্ছে যে টানা দ্বিতীয়বারের মতো তারা আসলে চ্যাম্পিয়ন হওয়া এই টুর্নামেন্টে। কারণ গত যে টুর্নামেন্ট হয়েছিল সেই টুর্নামেন্টে আমরা দেখেছি যে কিরগিজস্তানের বিপক্ষে কিন্তু দাপটে জয় দিয়ে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। সেই ক্ষেত্রে কিন্তু এবার সেমিফাইনালে সেই কিরগিজস্তানকে হারিয়ে ফাইনালে এসেছে বাংলাদেশ। তাদের যে ধারাবাহিক পারফরমেন্স সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি, যার ধারাবাহিকতা আমরা দেখেছি যে প্রথম থেকেই টুর্নামেন্টের, যেখানে কিন্তু নেপাল এবং মালদ্বীপের মতো দলগুলোকে হারিয়ে এসেছে। আজকের ম্যাচের কথা যদি বলি, শুরুতেই কিন্তু প্রথম সেটে কিন্তু দারুণ হাড্ডাহাড্ডি হয়েছে, যেখানে কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত 24-26 পয়েন্টে প্রথম সেটটি জিতেছে। তারপরের দুই সেটে কিন্তু উত্তেজনাটা আরও চরমে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ তাদের সেই জয় কাঙ্ক্ষিত সেটি কিন্তু নিতে পারেনি, যেখানে দ্বিতীয় সেটে বাংলাদেশ হেরেছে হচ্ছে 20 এবং 25 পয়েন্টের ব্যবধানে। এর পরের সেট যেটি হয়েছে তৃতীয় সেট, সেখানেও কিন্তু আসলে বাংলাদেশ হতাশ করেছে 21 এবং 25 পয়েন্টের ব্যবধানে। চতুর্থ সেট চলছে, এই সেটটার কথা যদি বলি, বাংলাদেশের কিছুটা আসলে মনোবলের ঘাটতি দেখা যাচ্ছে, কারণ দুই সেট টানা হেরে যাওয়ার পর থেকে এখন কিন্তু আসলে উপায় নেই বাংলাদেশের সামনে। এখন আসলে নিজেদেরকে মনোবল শক্ত করে ধরে রেখে কিন্তু এই সেটকে জিতে নিতে হবে, আর সেটা জিতলেই হয়তো ফাইনালে জয়, অর্থাৎ দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার আরেকটা সম্ভাবনা জাগবে বাংলাদেশের সামনে। কাজল, আমার কাছে এই ছিল সর্বশেষ। এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবলের ফাইনালের খবর জানাচ্ছিলেন তারেক হাসান শিমুল। এতক্ষণ ছিলাম মিরপুর ইনডোর স্টেডিয়ামে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। গাজীপুরে খুলনা সিটি নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে ইসির সিদ্ধান্তের পরও প্রার্থীদের পাল্টাপাল্টি বক্তব্য, জমে উঠেছে প্রচারণা। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে অস্ট্রেলিয়ার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান, যোগ দিয়েছেন বৈশ্বিক নারী সম্মেলনে। রাজধানীতে বিধিমালা মেনে নির্মিত হয়নি বেশিরভাগ ভবন, রাজুকের উদাসীনতাকে দুষছেন নগর পরিকল্পনাবিদরা, নির্মাণের সময় চিহ্নিত করার তাগিদ।
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বাঁধ কেটে দেয় 1000 হেক্টর জমির ধান ডুবে যাওয়ার শঙ্কা। শ্রমিক সংকটে বর্ষায় পানি ঢোকার আগে ফসল ঘরে তোলা নিয়ে সংশয়। এবং পরমাণু নিরস্ত্রীকরণে একমত 2 কোরিয়ার রাষ্ট্রপ্রধান। চলতি বছরের শান্তি চুক্তি স্বাগত জানালেন কোরীয়রা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।